ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আমি আপনাদেরকে আজকে এই সার পরিচিতি সম্পর্কে আলোচনা করব। গাছেরা যে খাবার খায় সেই বিভিন্ন রকম খাবারের কিছু নমুনা আমি নিয়ে আসছি। দেখেন তো আমরা অনেকে চিনি কিনা। আমার নাম নাইট্রোজেন, করি গাছকে নরম সবুজ, যে আমারে বেশি দেয় সত্যিই সে অবুঝ। আমার নাম ফসফরাস, ফল ধরানো আমার কাজ। টিএসপি ড্যাপ আমার আশ্রয়, আমি ফসল পাকাই ঠিক সময়। শিকড় ফুল ফল দানা পুষ্ট, আমার কাজে কৃষক তুষ্ট। আমার নাম পটাশ, কথা বলি ঠাস ঠাস, আমি গাছটা করি শক্ত, তাই কৃষক আমার ভক্ত। ফুল ফল ঝড় বন্দে, সবার জানা আমার সম্বন্ধে। থাকি জিপসামে, নাম সালপার, আমার আছে খুবই দরকার। না পাইলে গাছ আমাকে, কচি পাতা কি সবুজ থাকে, পেঁয়াজ রসুন তেলের ঝাঁজ, বাড়ানোই ভাই আমার কাজ। আমার নাম দস্তা, নাইকো আমি সস্তা, একটু আদ্যুক আমায় ফেলে, গাছ বাড়বে হেসে খেলে। আমার নাম বোরন, মাঝে মধ্যে কৈর সরণ, কচি কুমড়া ঝরবে না, নারকেল ফাটবে না, ডগা বাড়ায় দানা বাড়ায়, এসব করে ফসল ফলায়। আমি কত কইব আর, আমার নাম জৈব সার, মাটির স্বাস্থ্য গাছের খাদ্য, যোগ্যই আমি যথাসাধ্য। যে ঝাঁজ আছে কি জন্য এটা বললো, কোন সার? সালফার। তাহলে এইভাবে গাছকে শক্তি বাড়ায়, ফল ফাটবে না, এটা কোন সার? তাহলে এই সবগুলোর রাজা সার কোনটা? জৈব সার। জৈব সার ব্যবহারের মাধ্যমে রাসায়নিক সারের সমন্বয়, এটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। সেখানে 20 কেজি জৈব সারে রাসায়নিক পরিমাণ ইউরিয়া যোগ হয় কত? 200 গ্রাম। 200 গ্রাম কি পাবো? ইউরিয়া সার, মানে এটা রাসায়নিক সার। আমরা পাবো, টিএসপি পাবো 150 গ্রাম, এমওপি পাবো 200 গ্রাম। মাটিতে উদ্ভিদের পুষ্টি কিভাবে যোগায় সে বিষয়ে আমরা আজকে জানতে পারবো। জৈব সার ব্যবহারের ফলে, ইউরিয়া সার ব্যবহারের ফলে, বোরন সার ব্যবহারের ফলে, পটাশ সার ব্যবহারের ফলে, পাশাপাশি মাটি থেকে কিছু পুষ্টিও ক্ষয় হয়, সে ক্ষয়গুলো আমরা আজকে জানবো। যেমন ফসল বা দানা কিছু খেয়ে নেয়, ফসলের অবশিষ্ট অংশ গ্যাস আকারে কিছু বেড়ে যায়, আগাছার মাধ্যমে কিছু খেয়ে ফেলে, উপরের মাটি ক্ষয় হওয়ার ফলেও কিছু পুষ্টি ক্ষয় হয়। এর পাশাপাশি আমরা মাটিতে এই যে পুষ্টি সংরক্ষণের কিছু বিষয় আমরা এটা কি জানবো। এই সংরক্ষণের কোনো কৌশলকে আমরা কি বলতে পারবো কেউ? সুষম মাত্রায় সার দিতে হবে। তারপরে জমিতে প্রচুর জৈব সার ব্যবহার করতে হবে। ফসলের অবশিষ্ট অংশ জমিতে, এই যে আমাদের অবশিষ্ট অংশ আছে এই যে বিভিন্ন ধরনের, এগুলো আমরা জমিতে মিশাই দিব। তারপর সবুজ সার ফসল হিসেবে যেমন ধনচা এবং ওই যে ডাল ফসল, আমরা ডাল ফসল চাষাবাদ করি না, এই ডাল ফসল আবাদ করতে হবে। তারপর আমাদের একই ফসল বারবার জমিতে চাষ না করে পর্যায়ক্রমিক বৈচিত্র্যময় শস্য আমাদের আবাদ করতে হবে। আমি আপনাদের আরও একটা উপায় বলবো। এই যে গাছটা, এই গাছের সবচেয়ে উপরের অংশ কার হক? আমাদের মানুষের হক, মানে আমরা খাই। এই এখান থেকে এই পর্যন্ত এটা কার হক আমরা জানি, যে আমাদের গবাদি পশুর। আর এই মাটির নিচের এই অংশটা কার হক? তাহলে আমরা যদি এই সবার হক নষ্ট করি, তাহলে আমাদের এই পরিবেশের কোনো বৈচিত্র্যতা থাকবে না। আপনারা প্রত্যেকের খাতায় এই লম্বালম্বি 1 2 3 4 5 6 7 8টা দাগ দেন, লম্বালম্বি 8টা দাগ, এবং আড়াআড়ি 1 2 3 4 5টা দাগ দেন। ও জমির পরিমাণ, ফসলের নাম ও জমির পরিমাণ। পরের খোপে লেখেন সারের নাম, তারপরে লেখেন জমি তৈরির সময়, ওর নিচেই লিখে রাখেন ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে কেজি। তারপরে লেখেন উপরিসার প্রয়োগ, তার নিচে ছোট্ট করে একটা ব্র্যাকেট দিয়ে লেখেন কেজি। তারপরে লেখেন আবার উপরিসার প্রয়োগ, ছোট্ট করে একটা ব্র্যাকেট দেন কেজি। তারপর আবার তৃতীয় করে লেখেন উপরিসার প্রয়োগ কেজি। এইবার মোট যে সার, এই যে 1 2 3টে যোগ করে মোট সার কত কেজি এখানে যোগ করবেন। তারপরে লাস্টে করে লেখেন মোট টাকা।
আমাদের যদি কারো খেতে কোনো সমস্যা হয় তা আমরা কার কাছে যাই, কীভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি? ওই পাশের বাড়ি ফারুক ভাইয়ের কাছে যে সিদ্ধান্ত নি স্যার। আমরা ওই একজনের দেখা দেখি করি। আর স্যার আমার প্রতিবেশীরা যা করে ওইটা দেখে আমি সিদ্ধান্ত নিই। আমাদের কারোর যদি কোনো অসুখ হয় তখন আমরা কার কাছে যাই? ডাক্তার একটা সিদ্ধান্ত নেয় না? তেমনি যদি ফসলের যদি এরকম ক্ষয়ক্ষতি হয় তাহলে আমাদের তো ওই তাদের ওই ফসলে কী সমস্যা, কী দিয়ে কী সব কিছু জানে বুঝে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না? তা যাই হোক, আমরা এই সিদ্ধান্তটা আমরা একটা আজকে একটা অভিনয়ের মাধ্যমে আমরা একটু দেখি। আপনার নাম কি? আমার নাম নারায়ণ বিশ্বাস। আচ্ছা, বয়স কত হবে? বয়স 62। আচ্ছা, ওজন কত মাপা আছে নাকি? 52 কেজির মতন আছে। উচ্চতা? 5 ফুট 3 ইঞ্চি। আচ্ছা, কি সমস্যা বাবু? আমার ওই গা চুলকায় আর রাত্রে ঘুম হয় না। ঠিক আছে বাবু, দেখি কি অবস্থা। এই ওষুধগুলো নিয়মিত খাবেন এবং 14 দিন পর আবার এসে সাক্ষাৎ করবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, ধন্যবাদ। এবার দেখবো যে গাছের ডাক্তার কিভাবে সিদ্ধান্ত নেই, সেই কলা কৌশলটা আবার আমরা দেখব। গাছের নাম ব্রোকলি, বারবারটি একটু কম আছে, বয়স 2 মাস, পানি সেচ দিতে হবে, আগাছা আছে কিছু, 2 দিন পর সেচ দিতে হবে, জাপ পোকা আছে, তোরে একটা নিম তেল স্প্রে করে দিব, তুই কোনো চিন্তা করিস না, আঠালো ফাঁদ দিয়ে দেব, সপ্তাহে একবার তোকে আমি দেখতে আসবো। এই সব কিছু উনি বিশ্লেষণ করে উনি কিন্তু একটা কৌশল অবলম্বন করার পরে তারপর উনি কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করতেছে। তো এই যে সার্বিক যে দিকটা উনি বিশ্লেষণ করলো, এটাই আমাদের কৃষি পরিবেশ বিশ্লেষণ করে মাঠে আমরা সিদ্ধান্ত নিতে হবে। তা চলুন আমরা এবার সবাই একটু মাঠে যাব। মাঠে আমরা যে এতক্ষণ যে পর্যবেক্ষণ করে বা বিশ্লেষণ করে আমরা যে সিদ্ধান্ত নিলাম, এই নেওয়ার পর আমরা একটা ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় না? তারও একটা খরচ আছে না? তাহলে এই খরচটাও তো আমাদের লিখে রাখতে হবে। ফসলের নামটা লেখেন, আর যে ফসলটা আপনি করতেছেন ওই জমির পরিমাণটা লিখবেন। তারপরে করে লিখবেন জমি তৈরির খরচ, জমি তৈরি করতে কত টাকা লাগছিল। তারপর লিখবেন বীজ ও চারা কিনেছি না, সেই খরচটা লিখবেন, বীজ ও চারার খরচ। তারপরে লিখবেন মোট খরচ। তারপরে ঘরে লিখবেন যে আগাছা ব্যবস্থাপনা খরচ, যে জাবড়া বা মালচিং খরচ, যে গুড়ায় মালচিং দেওয়ার কথা বলেছি ওই মালচিং খরচ। তারপর লেখো কীটনাশক বাবদ খরচ। তারপর হলো ছত্রাকনাশক বাবদ খরচ, ছত্রাকনাশক বাবদ খরচ। তারপর লেখো ফসল সংগ্রহ খরচ। এবার ফসল সংগ্রহ খরচ। তো এই সব কিছু মিলে আমাদের কি এই খরচটা সবসময় খাতায় লিখে রাখতে হবে। এই উৎপাদনের সাথে আমাদের কিছু নিয়ম নীতির জন্য সরকার কিছু নিয়ম কানুন তৈরি করে দিচ্ছে। মাটির যথাযথ পানি সংরক্ষণ ও জৈব সারের ব্যবহার বৃদ্ধি করে, ফসল সংগ্রহ ও সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা এবং কার্যক্রমের দৃশ্যমানতা ও তথ্য সংরক্ষণ। ঠিক আছে? তা এই যে সরকারের নিয়ম নীতি আমরা এবার একটা পুঁথি পড়ার মাধ্যমে আমরা এটা দেখব। আয় 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 পুঁথি পাঠের মধ্য দিয়া কাজের কথা জানুন, উত্তম কৃষি চর্চার আছে কিছু নিয়ম কানুন। আরে নানান রকম জিনিস লাগে উৎপাদনের কাজে, নিষেধ আছে ব্যবহার যা ক্ষতি করার বাজে। আরে সার সহ কত জিনিস মাটিতে হয় যোগ, অনেক রকম হেভি মেটাল বাড়ায় মানুষের যোগ। জৈব আর রাসায়নিক সারের উৎস এমন হবে, মাটি আর মানুষের স্বাস্থ্য ঝুঁকি মুক্ত রবে। বিষের বৃষ্টিতে তোমরা ভিজাও যারা ক্ষেত, তাদের জন্য 10 নম্বর বিপদ ও সংকেত। বিষ ছিটানোর পরেও থাকে বিষের অবশেষ, অপেক্ষাকাল মাইনে চলো নইলে জীবন শেষ। আয় 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 সবার সালাম জানাইয়া পুঁথি পড়া শেষ, উত্তম কৃষি চর্চায় গড়ো সোনার বাংলাদেশ।
আমরা বালানাশক ব্যবহারের খারাপ দিকও দেখলাম, ভালো দিকও দেখলাম। তা আমরা কোনটা গ্রহণ করব? ভালো দিক না খারাপ দিক? ভালো দিক। তাহলে এই জিনিসটা যদি মেনে করে তাহলে আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই বালানাশক প্রয়োগের জন্য আমাদের একটা অ্যাপ্রন বা আমাদের একটা আলাদা পোশাক আছে। আমরা সেই পোশাকটা পরিধান করে আমরা এইভাবে আমাদের জমিতে কি করব? এই বালানাশক ব্যবহার করব। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।